সেনাপ্রধান এবং জামাতে ইসলামী যৌথভাবে অত্যন্ত চমৎকার রাজনীতিক ও কূটনীতিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এর সার্বিক কৃতিত্ব সরকারেরও প্রাপ্য, কারণ সেনাপ্রধান একা নিজের ইচ্ছায় সব কিছু করতে পারে না। তবে সেনাবাহিনীর মোটিভ, চাওয়া পাওয়া, গতি প্রকৃতি এবং সরকারকে সহযোগিতার মানসিকতার কারণে সেনাবাহিনী আলাদাভাবে প্রশংসার দাবিদার। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা এদেশের ইসলামপন্থী ও জামাত শিবিরের নেতাকর্মীদের জন্য সত্যি এক বিরাট আনন্দের খবর। প্রথম ঘটনাটি হলো, সেনাপ্রধান 5 দিনের সরকারি সফরে তুরস্কে গেছেন। আর দ্বিতীয় ঘটনাটি একই দিনের তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তাইয়েপ এরদোয়ানের উদ্দেশ্যে পাঠানো জামাতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানের একটি সংহতি ও শুভেচ্ছাপত্র তুর্কি রাষ্ট্রদূতের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনার মধ্য দিয়ে জামাত শিবির ও বাংলাদেশপন্থীরা রাষ্ট্রকে কোন অবস্থানে দেখতে চায় তা স্পষ্ট। তারা এমন একজন সেনাপ্রধান চান যিনি নিজ দায়িত্বে ইমামতি করতে পারবেন, যার মুখে দাড়ি থাকবে, যিনি কোরআন তেলাওয়াত করবেন এবং যার দিনের শুরু হবে ফজর ও কোরআন তেলাওয়াতের মাধ্যমে। সেনাবাহিনীর প্রশিক্ষণে কোরআন হাদিসের রেফারেন্স থাকবে, বিভিন্ন স্থাপনার নামকরণ হবে ইসলামিক প্রতীকে এবং সেনাবাহিনীতে অগ্নিপূজা বা রবীন্দ্র পূজার মতো বিষয়গুলো থাকবে না, যা বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের আমলেই বাস্তবায়িত হয়েছে। পাশাপাশি বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও কৌশলগত সম্পর্কের ক্ষেত্রে তারা ভারতকে চাপে রাখার পক্ষে। বাংলাদেশের মূল রাজনৈতিক সংকট হল ভারতের আধিপত্যবাদ। ভারতকে দালাল বা প্রভুর মতো নয়, বরং বন্ধু ও সমকক্ষ হিসেবে চলতে বাধ্য করতে হবে। ঠিক যেভাবে চীন ও ভারতের মধ্যে সীমান্ত দ্বন্দ্ব থাকা সত্ত্বেও একে অপরকে সম্মান করে এবং ব্যবসা বাণিজ্য চালায়, বাংলাদেশকেও তেমনই সম্মান দেখাতে হবে। এই লক্ষ্যেই বিএনপি ও জামাত সহ দেশের মূল রাজনৈতিক ধারা কাজ করে যাচ্ছে। এই কৌশলের অংশ হিসেবেই বাংলাদেশ সেনাবাহিনী ও সরকারের সাথে পাকিস্তানের একটি কৌশলগত সম্পর্ক প্রয়োজন, যা ভারতকে সবসময় চাপের মুখে রাখবে। এর মানে এই নয় যে পাকিস্তানের সাথে আমাদের কোনো অন্ধ প্রেম বা বিশেষ কোনো ফজিলত রয়েছে। পররাষ্ট্রনীতি সবসময় স্বার্থের ভিত্তিতে পরিচালিত হয়। পাকিস্তানের সাথে সম্পর্ক হবে পুরোপুরি কৌশলগত ও স্বার্থের খাতিরে। পাকিস্তানের প্রতি কোনো অন্ধ ভালোবাসা থাকা উচিত নয়, কারণ রাষ্ট্র হিসেবে পাকিস্তান একটি ত্রুটিপূর্ণ ও ভণ্ড রাষ্ট্র। দেশের মানুষের এই ভ্রান্তি দূর করতে হবে যে পাকিস্তান মানেই ইসলাম, এমন নয়। আমাদের ভালোবাসা ও অগ্রাধিকার কেবল বাংলাদেশের প্রতি, সৌদি আরব বা অন্য কোনো দেশের সরকারের প্রতি নয়। তুরস্ক, পাকিস্তান ও চীন, এই 3 দেশ মিলে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বড় গ্যারান্টি হয়ে উঠতে পারে। আর ঠিক এই সময়েই সেনাপ্রধানের তুরস্ক সফর এবং আমিরে জামাতের তুর্কি রাষ্ট্রদূতের মাধ্যমে এরদোয়ানের প্রতি সংহতি প্রকাশ, দুটো ঘটনা সমান্তরালে ঘটে চলেছে। এর মাধ্যমে মূলত সেনাপ্রধানকে রাজনৈতিকভাবে উৎসাহ যোগানো হচ্ছে। ধারণা করা যায় এই সফরে বাংলাদেশ ও তুরস্কের পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা, বিনিয়োগ এবং প্রযুক্তিগত সহায়তায় বগুড়ায় একটি সামরিক ড্রোন কারখানা নির্মাণের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এটি আসলেই একটি অসাধারণ রাজনৈতিক কৌশল, যার মাধ্যমে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। মূল বিষয়টি হলো, বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান এমপি কর্তৃক তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের উদ্দেশ্যে প্রেরিত সংহতি ও প্রশংসাপত্রটি ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেনের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশের রাজনীতিতে জামাত শিবিরের জন্য একটি ঐতিহাসিক ও আনন্দের মুহূর্ত তৈরি হয়েছে। দীর্ঘদিনের রাজনীতিক আকাঙ্ক্ষা এবং অকল্পনীয় অনেক স্বপ্ন এখন বাস্তবে রূপ নিচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষণে উঠে এসেছে। এক সময় জামাতপন্থী ঘরানায় বা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ওয়াজে যে ধরনের আদর্শিক রাষ্ট্রের কল্পনা করা হতো, আজকের পরিবর্তিত বাংলাদেশে তার নানা উপজীব্য দৃশ্যমান হচ্ছে। তখনকার কল্পনায় নামাজ আদায়ের সময় সরকারি অফিস আদালত ও দোকানপাট বন্ধ রাখা, দুর্নীতিমুক্ত ও ঘুষহীন সমাজ প্রতিষ্ঠা এবং মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার বিষয়টি প্রধান ছিল। এছাড়া রাষ্ট্রের শীর্ষ পদে ধার্মিক ও নামাজি নেতৃত্ব আসীন হওয়ার যে স্বপ্ন তারা দেখতেন, বর্তমান বাস্তবতায় তার বহুলাংশে প্রতিফলিত ঘটেছে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে বর্তমান সেনাপ্রধানের বাহ্যিক চলাফেরা, তার দাড়ি ও তুরস্ক সফরকে জামাতের দীর্ঘদিনের পররাষ্ট্র ও সামরিক কাঠামোর চিন্তার সাথে মেলানো হচ্ছে। তুরস্কের সহায়তায় সামরিক ড্রোন কারখানা প্রতিষ্ঠার আলোচনা এবং পাকিস্তান ও ইরানের সাথে পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্কের রূপরেখাও এই ধারণাকে আরও জোরালো করেছে। ঐতিহাসিকভাবে 1971 সালের মুক্তিযুদ্ধ এবং পরবর্তীতে দেশের বড় বড় রাজনৈতিক আন্দোলনে জামাতের সরাসরি কোনো নেতৃত্বমূলক বা ইতিবাচক হিরো ইমেজ ছিল না। যেখানে আওয়ামী লীগ বা বিএনপি নিজেদের রাজনৈতিক মতাদর্শের সাথে স্বাধীনতার ইতিহাস ও প্রতীকগুলোকে ওতপ্রোতভাবে জড়িয়ে রেখেছে, সেখানে জামাতের জন্য এটি সবসময় একটি নেতিবাচক চাপ ছিল। তবে 2024 সালের গণঅভ্যুত্থানে জামাত ও ছাত্র শিবির অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কেন্দ্রীয় ভূমিকা পালন করে। এই গণঅভ্যুত্থানের ফলে কেবল ক্ষমতার সমীকরণই বদলায়নি, বরং রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতীকেও তাদের ভাবনার প্রতিফলন ঘটতে শুরু করেছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশি পাসপোর্টে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ মুগ্ধ এবং ওয়াসিমের ছবি ও প্রতীক যুক্ত হওয়াকে একটি বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে। আবু সাঈদ, যিনি জামাত শিবির সংশ্লিষ্ট পরিবারের সন্তান, তার অন্তর্ভুক্তিকে জামাতের দীর্ঘদিনের লালিত স্বপ্নের প্রতীক হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে। মুগ্ধ ও ওয়াসিম, মুগ্ধ রাজনৈতিক পরিচয়ের বাইরে পুরো প্রজন্মের প্রতিনিধিত্ব করছেন এবং ওয়াসিম ছাত্রদলের সাথে যুক্ত। এই তিনজনের ছবি একসাথে পাসপোর্টে স্থান পাওয়ায় সমাজের বিভিন্ন অংশ থেকে কোনো ধরনের আপত্তি বা নেতিবাচক প্রক্রিয়া আসেনি, বরং এটি একটি সুষম কম্বিনেশন হিসেবে গ্রহণযোগ্যতা পেয়েছে। এছাড়া পাসপোর্ট থেকে ইসরায়েল সম্পর্কিত নিষেধাজ্ঞা বা পূর্বের কিছু নীতিগত অবস্থান পরিবর্তনেও জামাতের পররাষ্ট্রনীতির দীর্ঘদিনের দাবির সাথে মিলে গেছে। বিশ্লেষকদের মতে জামাত সরাসরি এককভাবে এই পরিবর্তনগুলো আনতে গেলেও যে ধরনের রাজনৈতিক বা সামাজিক বিরোধিতার মুখে পড়ত বর্তমান সরকার বা বিএনপি সরকারের সময়ে, তা কোনো ধরনের বাধা ছাড়াই বাস্তবায়িত হওয়ায় জামাতের রাজনৈতিক অর্জন অনেক বেশি সহজ ও সুদূরপ্রসারী হয়েছে। এই পট পরিবর্তনের ফলে বাংলাদেশের ভূ রাজনীতিতে জামাতে ইসলামীর কৌশলগত অবস্থান এখন আগের তুলনায় অনেক বেশি সুসংহত। অতীতে যে রাজনৈতিক দলগুলো নিজেদের একক কৃতিত্ব, রাষ্ট্র পরিচালনা বা স্বাধীনতার চেতনার একমাত্র দাবিদার মনে করত, আজকের দিনে সেই ন্যারেটিভ বা বয়ান অনেকটাই ভাঙতে শুরু করেছে। বিশেষ করে তরুণ প্রজন্মের একটি বড় অংশ যখন জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করছে, তখন জামাত ও ছাত্র শিবিরের ভূমিকা নতুন আঙ্গিকে মূলধারার রাজনীতিতে স্থান পাচ্ছে। তবে এই অর্জনকে দীর্ঘস্থায়ী করতে হলে কেবল প্রতীকী বিজয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে অর্থনৈতিক ও প্রশাসনিক সংস্কারের ক্ষেত্রেও দলটিকে সুনির্দিষ্ট রূপরেখা দিতে হবে। সাধারণ মানুষের মন জয় করতে রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠা, জননিরাপত্তা এবং মত প্রকাশের স্বাধীনতা বজায় রাখার মতো বড় চ্যালেঞ্জগুলো মোকাবেলা করাই হবে তাদের আগামী দিনের রাজনীতির মূল পরীক্ষা।
দর্শক, পুরো বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। দর্শক, ভিডিওতে একটি লাইক দিন আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।